মাঝরাতে যখন চারদিক নিঝুম হয়ে যায় তখন বৃষ্টির শব্দের আড়ালে কেউ কি আপনার কানে ফিসফিস করে কিছু বলে। ২০১৯ সাল ভাদ্র মাসের সেই অমাবস্যার রাত, নোয়াখালীর লক্ষ্মীপুরের সেই পিচ ঢালা অন্ধকার পথ, যেখানে বাতাসের সাথে ভেসে আসছিল এক অদ্ভুত পচা গন্ধ। আপনি কি বিশ্বাস করবেন, একজন ডাক্তার যখন জীবন বাঁচাতে ঘর থেকে বেরোন তখন মৃত্যু তার সাথে সাথে হাঁটতে শুরু করে? আজ এমন এক সত্য ঘটনার সাক্ষী হতে চলেছেন আপনারা, যা শোনার পর একা অন্ধকার বারান্দায় দাঁড়াতে আপনার বুক কাঁপবে। সেই রাতে বিপুলবাবু যা দেখেছিলেন তা কি কোনো ভ্রম ছিল, নাকি সেই বাঁশ ঝাড়ের আড়ালে লুকিয়েছিল কয়েকশো বছরের পুরনো কোনো অতৃপ্ত আত্মা? আজকের কাহিনী ভাদ্র মাসের অমাবস্যা আর সেই রক্ত জল করা রাত। ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের রহস্য আপনাকে ঘুমাতে দেবে না। আসসালামু আলাইকুম এবং নমস্কার। আমি আপনাদের হোস্ট তকির, আর আপনারা শুনছেন আকর্ষণীয় ভৌতিক ঘটনা। আমাদের কাছে প্রতিদিন অসংখ্য মানুষ তাদের জীবনের ঘটে যাওয়া হাড় হিম করা ঘটনা ইমেল করেন। আজ তেমনই এক অদ্ভুত ঘটনা আমাদের পাঠিয়েছেন বিপুল সাহা, যার বয়স এখন ৩৪ বছর। ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে নোয়াখালীর লক্ষ্মীপুর এলাকার এক প্রত্যন্ত গ্রামে। বিপুলবাবু পেশায় একজন গ্রাম্য ডাক্তার। মানুষ তাকে বিপদে আপদে পাশে পায়, কিন্তু সে রাতে বিপদ নিজেই যেন তাকে খুঁজতে এসেছিল। আপনারা যদি আপনাদের জীবনের এমন কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তবে দেরি না করে লিখে পাঠিয়ে দিন bhutfm.ghotona@gmail.com এই ঠিকানায়। চলুন সরাসরি চলে যাই বিপুলবাবুর সেই বিভীষিকাময় অভিজ্ঞতায়। রাত তখন ঠিক ১১টা। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। বিপুলবাবুর ভাষায়, সেদিন ছিল ভাদ্র মাসের সেই বিশেষ অমাবস্যা। বাইরে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার তাণ্ডব। আমি সারাদিন রোগী দেখে তখন সবেমাত্র রাতের খাবারটা মুখে দিয়েছি। হঠাৎ দরজায় বিকট শব্দে ধাক্কা। ধরফর করে উঠে দাঁড়ালাম। দরজা খুলতেই দেখি পাশের গ্রামের এক লোক ভিজে একাকার। হাঁপাতে হাঁপাতে বলল, ডাক্তারবাবু, সর্বনাশ হয়েছে। আমার স্ত্রী সন্তান সম্ভবা, প্রসব বেদনা উঠেছে, অবস্থা খুব খারাপ। করোনার কারণে তখন লকডাউন চলছে, যাতায়াতের কোনো মাধ্যম নেই। আমি ইতস্তত করছিলাম। আমার স্ত্রী ভেতর থেকে এসে আমার হাত চেপে ধরল। ফিসফিস করে বলল, আজ যেও না, আজ মৌনী অমাবস্যা। এই রাতে গ্রামের বাইরের পথগুলো ভালো থাকে না। কিন্তু আমি ডাক্তার, মানুষের জীবন বাঁচানো আমার ধর্ম। স্ত্রীকে বুঝিয়ে আমি আমার ছোট কাকার ছেলেকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু মনে তখন একটা অজানা কু ডাকছিল। আমরা দুজনে যখন ঘর থেকে বের হলাম তখন বৃষ্টির বেগ আরও বেড়ে গেছে। কাকার ছেলের নাম রনি, ও বাইক চালাচ্ছিল, আমি পিছনে বসা। চারদিকের অন্ধকার যেন চাদরের মতো আমাদের ঘিরে ধরল। লকডাউনের কারণে রাস্তায় কোনো জনমানুষ নেই, শুধু ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার শব্দ। লক্ষ্মীপুরের সেই কাঁচা রাস্তাগুলো বৃষ্টির পানিতে কাদা হয়ে আছে। আমরা যখন গ্রামের সীমানা পার হচ্ছিলাম, হঠাৎ বাতাসের গন্ধ বদলে গেল। খুব তীব্র একটা পচা গন্ধ, যেন কোনো মরা পশুর পচা মাংসের গন্ধ নাকে লাগছে। আমি রুমাল দিয়ে নাক ঢাকলাম। রনিকে জিজ্ঞেস করলাম, তুই কি কোনো গন্ধ পাচ্ছিস? ও উত্তর দিল না, শুধু বাইকের গতি বাড়িয়ে দিল। কেন ও কোনো কথা বলছে না? আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে সেখানে দুই পাশে ঘন বাঁশঝাড়। দিনের বেলাতেও সেই জায়গাটা অন্ধকার থাকে। বৃষ্টির ঝাপটায় চোখ মেলতে পারছিলাম না। হঠাৎ বাইকের হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার ঠিক মাঝখানে একটা ছায়া দাঁড়িয়ে আছে। রনি কষে ব্রেক ধরল। বাইকটা চাকার কাদা ছিটিয়ে একটু দূরে গিয়ে থামল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সামনে কেউ নেই। রাস্তা একদম ফাঁকা। রনি হাঁপাচ্ছিল, ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি বললাম, কি দেখলি রে? ও কাঁপা গলায় বলল, কাকা, একটা লম্বা মতো কিছু দাঁড়িয়েছিল, অনেক লম্বা। আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। চারদিকের ঝিঝি পোকার শব্দ হঠাৎ যেন থেমে গেল। ওই নিস্তব্ধ যেন আমাদের গিলে খাচ্ছিল।
সেই লম্বা ছায়াটা গেল কোথায়? আমরা আবার চলতে শুরু করলাম, কিন্তু মনের ভেতর সেই অস্বস্তিটা আর পারছে না। আমার ব্যাগের ভেতর ওষুধের বোতলগুলো ঝনঝন করে বাজছে। হঠাৎ মনে হলো আমাদের বাইকের পেছন পেছন কেউ একজন দৌড়াচ্ছে। ছপছপ করে বৃষ্টির পানিতে পা ফেলার শব্দ। আমি সাহস সঞ্চয় করে পেছনে তাকালাম। অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু শব্দটা বন্ধ হচ্ছে না। ঠিক তখনই আমার কানে এলো একটা কান্নার সুর, খুব মিহি, ছোট বাচ্চার মতো কান্না। এই ঝড় বৃষ্টির রাতে বাস ছাড়ের ভেতর বাচ্চা কোত্থেকে আসবে? রনি বাইকের স্পিড আরও বাড়াতে চাইলেও চাকা কাদায় আটকে যাচ্ছে বারবার। আমার ঘাড়ের কাছে কেউ যেন তপ্ত নিঃশ্বাস ফেলল। আমি জমে গেলাম। কে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে? আমি রনিকে কিছু বলতে গিয়েও থেমে গেলাম। ভয় পাচ্ছিলাম পাছেও নিয়ন্ত্রণ হারায়। হঠাৎ বাইকের হেডলাইট কাঁপতে শুরু করল। টুপটাপ করে বৃষ্টির সাথে সাথে ওপর থেকে কিছু একটা ঝরে পড়ছে। আমি হাত দিয়ে দেখলাম রক্ত। আমার জামায় রক্তের ফোঁটা পড়ছে। ওপরের দিকে তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। বাঁশ ঝাড়ের লম্বা লম্বা বাঁশগুলো নুয়ে পড়েছে রাস্তার ওপর, আর সেই নুয়ে পড়া বাঁশের আগায় একটা সাদা কাপড় পেঁচানো কিছু দুলছে। মনে হচ্ছে একটা লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। রনি চিৎকার করে উঠল, কাকা, ওটা কি? আমরা থামলাম না। বাইকটা কোনো মতে ওখান থেকে পার করে আনলাম, কিন্তু পেছনে ফেলে আসা সেই কান্নার শব্দটা এবার হাসিতে রূপ নিল। এক বিকট অট্টহাসি, যা এই বৃষ্টির গর্জনকেও ছাপিয়ে যাচ্ছিল। আমরা কোনো মতে সেই প্রসূতি মহিলার বাড়িতে পৌঁছলাম। বাড়ির উঠোনে কয়েকজন লোক টর্চ নিয়ে দাঁড়িয়েছিল। আমাদের দেখে তারা যেন স্বস্তি পেল। আমি দ্রুত ভেতরে গেলাম। মহিলার অবস্থা সত্যিই খুব আশঙ্কাজনক। আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু ঘরের বাইরে রনি চুপচাপ বারান্দায় বসেছিল। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি যখন কাজ শেষ করে বেরোলাম তখন রাত প্রায় 2টো। বাচ্চা আর মা দুজনেই সুস্থ। বাড়ির মালিক আমাদের থাকার অনুরোধ করল, কিন্তু সকালে আমার চেম্বারে জরুরি কাজ, তাই ফিরতেই হবে। বের হওয়ার সময় ওই বাড়ির এক বৃদ্ধ লোক আমার হাত ধরে বলল, ডাক্তারবাবু, আসার পথে কি কিছু দেখেছেন? আমি কিছু বললাম না। বৃদ্ধটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ অমাবস্যা, এই পথে ভাদ্র মাসে অনেকেই ফেরে না। কেন তিনি এ কথা বললেন? ফেরার পথে বৃষ্টি কিছুটা কমে এসেছে, কিন্তু কুয়াশা বেড়েছে। 2019 সালের সেই রাতে কুয়াশা হওয়াটা অস্বাভাবিক ছিল। আমরা আবার সেই বাস ছাড়ের কাছাকাছি আসছি। রনি এবার আর বাইক চালাচ্ছে না, আমি চালাচ্ছি। রনি পেছনে বসে আমার কোমর শক্ত করে ধরে আছে। আমি বাইকটা ধীরে ধীরে চালাচ্ছিলাম। হঠাৎ মনে হলো রাস্তার পাশের বড় দিঘিটার পাড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরা এক মহিলা, কিন্তু তার মুখটা অন্ধকার। হেডলাইটের আলোয় তার পা দুটো দেখা যাচ্ছিল। পা দুটো পেছনের দিকে ঘোরানো। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে মনে ইষ্ট দেবতাকে ডাকছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, বাইকটা হঠাৎ মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল। শত চেষ্টা করেও স্টার্ট হচ্ছে না। চারদিকের নিস্তব্ধতা আবার নামল। রনি কাঁপছে। ও অস্ফুট স্বরে বলল, কাকা, পেছনে তাকাস না। আমি স্থির হয়ে বসে আছি। আমাদের দুই পাশে এখন লম্বা বাঁশঝাড়। বাতাসের সাথে সাথে বাঁশগুলো ঘষা লেগে এক বিদঘুটে শব্দ তৈরি করছে। মনে হচ্ছে কেউ যেন দাঁত কিরমির করছে। হঠাৎ আমার পিঠের ওপর একটা ঠান্ডা হাত অনুভব করলাম। হাতটা এতই ঠান্ডা যে আমার মনে হলো বরফ চেপে বসেছে। একটা ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বর ভেসে এলো, কোথায় যাবি? আমি চিৎকার করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। রনিও পাথর হয়ে বসে আছে। আমি কোনো মতে বাইকে লাথি মারলাম। এবার স্টার্ট নিল। আমি কোনো দিকে না তাকিয়ে বাইক ছোটানো শুরু করলাম, কিন্তু পেছনে সেই পায়ের শব্দ, ছপ ছপ ছপ। কেউ একজন বাইকের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। আমরা যখন দিঘিটা পার হচ্ছি তখন দেখলাম জলের ভেতর থেকে অনেকগুলো হাত উঠে আসছে। সাদা কঙ্কালসার হাত। তারা যেন আমাদের ডাকছে। আমি বাইকের গতি সর্বোচ্চ করে দিলাম। হঠাৎ মনে হলো আমার ঘাড়ের ওপর কেউ তার মুখটা নিয়ে এসেছে। একটা উগ্র পচা গন্ধ। সেই কণ্ঠ আবার ফিসফিস করে উঠল,
আমার বাচ্চার অসুখ সারিয়ে দে। আমি আয়নায় দেখার চেষ্টা করলাম, কিন্তু আয়নায় রনি ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না। তবে কি আমি সব ভুল দেখছি? কিন্তু সেই গন্ধটা, সেই ঠান্ডা হাতটা। রনি হঠাৎ অজ্ঞান হয়ে আমার কাঁধের ওপর লুটিয়ে পড়ল। এক হাতে রনিকে ধরে অন্য হাতে বাইক চালানো অসম্ভব হয়ে পড়ছিল। রাস্তার মাঝখানে একটা বড় গাছ পড়ে আমাদের পথ আটকে দিল। গাছটা আগে এখানে ছিল না। আসার সময় আমরা স্বচ্ছন্দে এসেছি। তবে কি এই গাছটা আমাদের আটকে দেওয়ার জন্য পড়েছে? আমি বাইক থেকে নামলাম, রনিকে শুইয়ে দিলাম রাস্তার পাশে। চারদিকে কোনো আলো নেই, শুধু আমার বাইকের টিমটিমে হেডলাইট। আমি যখন রনিকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছি, তখন খেয়াল করলাম বাঁশঝাড়ের গভীর থেকে একটা লালচে আলো দেখা যাচ্ছে। আলোটা স্থির নয়, নাচছে, যেন কেউ মশাল নিয়ে জঙ্গলের ভেতরে হাঁটছে। আমি সেদিকে তাকাতেই দেখলাম সেই সাদা শাড়ি পরা মহিলাটি দাঁড়িয়ে আছে। তবে এবার তার কোলে একটা বীভৎস কিছু, একটা শিশু যার চামড়া ঝুলে পড়েছে, চোখগুলো রক্তবর্ণ। মহিলাটি আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল। সেই হাসি শুনে আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো। মহিলাটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার হাঁটার ধরনটা বড়ই বিচিত্র, যেন হাড়গোড় ভাঙা কেউ জোর করে শরীরটাকে টেনে আনছে। আমি পিছিয়ে গেলাম। রনির তখনও জ্ঞান ফেরেনি। আমি আমার ডাক্তারি ব্যাগটা শক্ত করে ধরলাম। মহিলাটি যখন আমাদের থেকে 10 হাত দূরে, তখন সে থমকে দাঁড়ালো। ওর কোলের সেই বিভৎস শিশুটি কেঁদে উঠল। সেই কান্না কোনো বাচ্চার কান্না নয়, যেন 1000 বিড়ালের একসাথে চিৎকার। মহিলাটি বলল, তুই ডাক্তার না? দেখ তো আমার বাচ্চাটা দুধ খাচ্ছে না কেন। আমি দেখলাম ওর কোলের বাচ্চাটার বুকটা চিরে রক্ত বের হচ্ছে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। হঠাৎ আকাশ থেকে এক তীব্র বজ্রপাত হলো। চারদিক আলোয় ভরে উঠল এক মুহূর্তের জন্য। আর সেই আলোয় আমি যা দেখলাম, সেই বজ্রপাতের আলোয় আমি দেখলাম মহিলাটির কোনো ছায়া নেই। আর সে একা নয়, তার পেছনে আরও শত শত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তারা সবাই আমার দিকে তাকিয়ে একযোগে হাসছে। আমি বুঝলাম আজ আর আমাদের নিস্তার নেই। আমি পকেট থেকে একটা ছোট ম্যাচ বক্স বের করলাম। আমাদের গ্রামে একটা বিশ্বাস আছে যে আগুন দেখলে অশুভ শক্তি দূরে থাকে। আমি একটা কাঠি জ্বালালাম। ক্ষুদ্র সেই আলোয় দেখলাম মহিলাটি এক পা পিছিয়ে গেল, কিন্তু সে হাসছেই। সে বলল, কয়টা কাঠি আছে তোর? রাত শেষ হতে অনেক দেরি। ঠিক তখনই রনি গোঙাতে শুরু করল। ওর শরীরের ওপর দিয়ে অসংখ্য কালো রঙের পোকা হেঁটে যাচ্ছে। কোথা থেকে আসছে এই পোকাগুলো? হঠাৎ আমার মনে পড়ল আমার ব্যাগে স্পিরিট আর তুলো আছে। আমি দ্রুত ব্যাগ খুলে স্পিরিটটা ওই পড়ে থাকা গাছের ডালপালার উপর ঢেলে দিলাম এবং আগুন ধরিয়ে দিলাম। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের তেজে সেই মহিলা আর তার সাঙ্গপাঙ্গরা আর্তনাদ করে পেছাতে শুরু করল, কিন্তু তারা চলে গেল না। আগুনের বৃত্তের ঠিক বাইরে দাঁড়িয়ে তারা আমাদের দেখতে লাগল। ঠিক এই সময় একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। সেই আগুনের শিখার মাঝে আমি দেখতে পেলাম আমার স্বর্গীয় বাবার অবয়ব। আমি দেখতে পেলাম আমার স্বর্গীয় বাবার অবয়ব। তিনি যেন হাতের ইশারায় আমাকে বলছেন, পালা এখান থেকে, পেছনে তাকাবি না। আমি রনিকে কোনো মতে বাইকে তুললাম। আগুনটা একটু কমতেই গাছটার ফাঁক দিয়ে বাইক নিয়ে বেরিয়ে গেলাম। কিন্তু যাওয়ার সময় আমি অনুভব করলাম কেউ একজন আমার জামার পেছন দিকটা টেনে ধরেছে। আমি থামলাম না। জামা ছিঁড়ে যাওয়ার শব্দ হলো, কিন্তু আমি বাইক থামাইনি। পেছনে তখনও সেই বিকট অট্টহাসি আর বাচ্চার কান্না শোনা যাচ্ছে। রনি পেছনে বসে ডুকরে কেঁদে উঠল। হঠাৎ আমার ঘাড়ে একটা তীব্র আঁচড় অনুভব করলাম। মনে হলো 5টা লম্বা নখ আমার চামড়া ছিঁড়ে মাংসের ভেতর ঢুকে যাচ্ছে। আমি ব্যথায় কোকিয়ে উঠলাম, কিন্তু হ্যান্ডেল ছাড়লাম না। রাস্তার মোড়ে হঠাৎ আমাদের গ্রামের মসজিদের মিনারের আলোটা চোখে পড়ল। আজানের সময় হয়ে এসছে।
মসজিদের মাইকে আজানের ধ্বনি ভেসে আসতেই চারদিকের সেই বিভীষিকাময় শব্দগুলো যেন বাতাসে মিলিয়ে গেল। আমি বাড়ির গেটে পৌঁছে বাইকটা আছড়ে ফেলে দিলাম আর রনিকে নিয়ে বারান্দায় আছড়ে পড়লাম। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলাম। আমার স্ত্রী পাশে বসে কাঁদছে। আমার সারা শরীরে প্রবল জ্বর। ডাক্তার হিসেবে আমি জানি এটা সাধারণ জ্বর নয়। আমার পিঠে সেই আঁচড়ের দাগগুলো গভীর ক্ষতে পরিণত হয়েছে। রনি 3 দিন কোনো কথা বলতে পারেনি। ওর চুলগুলো সেই এক রাতেই অর্ধেকের বেশি সাদা হয়ে গিয়েছিল। গ্রামের বয়োজ্যেষ্ঠরা যখন শুনলেন আমরা ওই বাগান আর বাঁশঝাড়ের পথ দিয়ে এসেছি, তারা সবাই অবাক হয়ে তাকালেন। তারা জানালেন ওই বাগানটি আসলে কয়েকশো বছরের পুরনো এক জমিদারের বাগান ছিল, যেখানে এক সময় এক মা আর তার শিশুকে পুড়িয়ে মারা হয়েছিল। ভাদ্র মাসের অমাবস্যায় তারা নাকি শিকার খোঁজে। আমি আর কোনোদিন ওই পথে রাতে যাইনি। বিপুলবাবু আজ সুস্থ, কিন্তু আজও সেই বৃষ্টির রাতে তার পিঠের ক্ষতটা টনটন করে ওঠে। আজও যখন ভাদ্র মাস আসে তিনি একা ঘরে থাকতে ভয় পান। লক্ষ্মীপুরের সেই বাঁশঝাড় আর পুরনো বাগানটি এখনও আছে। লোকে বলে আজও সেখান দিয়ে যাওয়ার সময় অমাবস্যার রাতে পচা মাংসের গন্ধ পাওয়া যায়। বিপুলবাবুর সেই ছিঁড়ে যাওয়া জামার অংশটা নাকি আজও সেই বনের কোনো এক বাঁশ গাছে ঝুলে আছে। আপনি কি মনে করেন ওটা কি নিছক মনের ভুল ছিল, নাকি আসলেই এমন কিছু আছে যা বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে? আজ এই পর্যন্তই। ঘটনাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবধান থাকবেন। হয়তো আজ রাতে আপনার জানালায় কেউ অপেক্ষা করছে। শুভরাত্রি।